আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। সরকারের 2 প্রতিনিধির ঘোষণার পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত, 5 বিষয়ে দ্রুত সমাধান দাবি। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। রংপুর বিভাগে 33 আসনের 25টি নারী প্রার্থী শূন্য, 8 জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে 5টি সমস্যার সমাধান না হলে আগামী 16 ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। রবিবার দিবাগত রাত 12টায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় ধর্মঘট স্থগিতের। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বন্দরের 5 জন কর্মচারীকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়। হয়রানিমূলক বদলি করা হয়েছে 15 জন কর্মচারীকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। থেকে যে ক্লিয়ারেন্সের বিষয়গুলো থাকে, সিএনএফ এজেন্টরা যে কার্যক্রমগুলো করে থাকেন, সেটা নিয়ে কিন্তু এরই মধ্যে কাস্টমসের সামনে জড়ো হতে শুরু করেছে। ভেতরে জেডি কাস্টমস থাকে, সেখানেও কিন্তু যে বন্দরের যে কর্মকর্তারা রয়েছেন, কাস্টমসের যে কর্মকর্তারা রয়েছেন, তারা এরই মধ্যে পৌঁছানো শুরু করেছেন, শ্রমিকরা আসতে শুরু করেছেন। মূলত যে বন্দর বিদেশিদের সাথে যে চুক্তি ইজারা দেওয়ার বিষয়ে, সেটি না করার জন্যই কিন্তু এই আন্দোলন চলছিল, এবং সেই চুক্তি যাতে বাতিল করা হয় বা সেখান থেকে যেন সরকার সরে আসে, সেজন্য কিন্তু এই আন্দোলন চলছিল। সর্বশেষ যে আন্দোলনে যে ধর্মঘটে ডাক দেওয়া হয়, সেটি আরো কঠোর অবস্থানে তারা চলে যায়। কারণ কঠোর অবস্থান এই জন্যই বলা হচ্ছে, প্রথমে এনসিটি টার্মিনালগুলোতে পণ্য ওঠানামা তারা বন্ধ রেখেছিল, পরবর্তীতে ঘোষণা দিয়ে সর্বশেষ যে তারা ধর্মঘটের ঘোষণা দেয়। এবং চট্টগ্রাম বন্দরের যারা রয়েছে, তারাও কিন্তু কোনো ধরনের কাজে যোগ দেয়নি, এবং বহির্নোঙরের যে কার্যক্রমগুলো থাকে, জাহাজ থেকে পণ্য ওঠানামা, হ্যান্ডেলিং, খালাসের যে জায়গাটি, সেটিও কিন্তু বন্ধ রাখা হয়। তবে আজকে থেকে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। তবে তাদের যে দাবি, তারা আজকে থেকে অর্থাৎ 9 তারিখ থেকে সর্বমোট 7 দিন তারা সময় দিয়েছে, 15 তারিখ পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে তাদের বাকি যে কার্যক্রম, যে দাবিগুলো তারা বলছেন, যে 5টি এই চুক্তির পরও যে 5টি বিষয় তারা উল্লেখ করেছেন, সেগুলো যদি সমাধান না হয় আগামী 16 তারিখ অর্থাৎ আজকে 9 তারিখ, 16 তারিখ থেকে তারা আবারও নতুন কর্মসূচিতে যাবেন। সেই পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেছে এবং পুরোদমে কার্যক্রম চলবে। প্রচারণায় শেষ সময়, অথচ ছাপাখানাগুলোতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। এতে পরিবেশ রক্ষা পেলেও বড় ধাক্কা খেয়েছে ছাপাখানার ব্যবসা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণা যত পরিবেশ বান্ধব হবে, তত বদলাবে প্রচারের ভাষা। তাই বিকল্প বিনিয়োগ বা বাজার না খুঁজলে ঢুকতে হতে পারে। নির্বাচনী প্রচার মানেই সড়ক অলিগলি পোস্টারের দখলে। যেখানে সেখানে সাঁটানো পোস্টারে বদলে যাওয়া সেই অলিগলির চেহারা এখন বিগত দৃশ্য। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম পরিবেশ আর দৃশ্য দূষণের কথা মাথায় রেখে সব রকম পোস্টার ব্যবহারে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশনের তরফে। ফলে বদলেছে প্রচারের ভাষা। ছাপাখানাগুলোতেও নেই নির্বাচনী মৌসুমের সেই চিরচেনা ব্যস্ততা। প্রকাশনা ও মুদ্রণ সমিতির হিসাবে 2018 সালের ভোটে 40 কোটির মতো পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেতে 4000-এর মতো প্রিন্টিং প্রেস, যেগুলোতে অনেক মেশিনই এবারের ভোটে অলস সময় কাটাচ্ছে। লাখ লাখ পোস্টার ছাপা হইতো, একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যাইলো যে 1 দিন 2 দিন লাগতো, সাথে স্টিকার হইতো, ব্যাজ হইতো, অনেক কাজ হয়। কিন্তু এবার তার কোনো নাই, কাজের পরিধি খুবই কম। 10 লক্ষ টাকার কাজগুলো আমি 2 লাখ টাকা ফর্মেট দিতে পারবো, কারণ 10 লক্ষ টাকা আমার কাজে আমি 2 লাখ টাকার কাজ করতে পারতেছি না।
প্রচারের কথা মাথায় রেখে আগাম কাগজ কিনে রেখেছিলেন অনেক ব্যবসায়ীও। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। ছাপাখানায় ছাপা হবে, আমাদের কাছে পেপার নিবে, লেবারে কাজ করবে, বার্নিংয়ে এটা যাবে, তারপরে এরকম একটা চেইন সিস্টেম, এটা একজনের সাথে 10 জন জড়িত এই ব্যবসাটার সাথে। তো এখন সবাই আমরা ভুক্তভোগী হচ্ছি। পোস্টার হয়তো ছাপা নিষিদ্ধ হয়েছে, বাট লিফলেট যেটা হ্যান্ডবিল, এইটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ছাপা হচ্ছে, ওইখানে কিন্তু কিছুটা কাভার হয়ে গেছে। ভোটের প্রচারে আরেক হাতিয়ার ডিজিটাল স্ক্রিন। পোস্টারের চাহিদা কমে যাওয়ায় চাহিদা বেড়েছে এলইডি বেচাকেনা আর ভাড়ায়। কিছু কিছু প্রার্থী আমাদের কাছে আসতেছে ডিজিটাল বিলবোর্ডের জন্য, আমরা চেষ্টা করতেছি অল্প সাশ্রয়ীভাবে করে দেওয়ার জন্য। এটা এলইডি দেখা যাচ্ছে এখন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে গেলে আমরা 1200 টাকা 1250 টাকা স্কোয়ার ফিট, না হলে আমাদেরও লাভ থাকে না, কারণ এটা আপনার মেকিং কস্টটাই বেশি পড়ে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের কথা মাথায় রেখে কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা। আগামীতে ছাপাখানার কাজে নতুনত্ব আনতে চান ব্যবসায়ীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে নারী প্রার্থী মাত্র 8 জন। এর মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলায় কোনো নারী প্রার্থী নেই। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াতের কেউ না থাকলেও বিএনপির বিদ্রোহী জাতীয় পার্টি ও মুসলিম লীগের 1 জন করে এবং বাসদ মার্ক্সবাদীর আছে 2 জন, বাকি 3 জন স্বতন্ত্র। নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণ বাড়াতে পরিবেশ তৈরি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন রংপুর 3 আসনে দলটির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার কন্যা রিটা রহমান। 2018 সালে বিএনপির হয়ে এই আসনে লড়েছিলেন তিনি। রংপুর 4 আসনে প্রার্থী হয়েছেন বাসদ মার্ক্সবাদীর কাজী প্রতীকে প্রগতি বর্মন তমা। রংপুর 6 আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকিয়া জাহান চৌধুরী। মানে প্রশংসা পাইছি, মেয়ে হয়ে যে দাঁড়াইছি, এটা একটা স্বীকৃতি তারা দিয়েছে। নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়াতে পরিবেশ তৈরি সহ বিভিন্ন পরামর্শ এই বিশ্লেষকের। কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে জনসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না তিনি। জানান, জামায়াত একদলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না। উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। এদিকে আজ সকালে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলের নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না, আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না। উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। এদিকে আজ সকালে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলের নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভা